স্বাগতম সবাইকে। আমরা ইতিপূর্বে দ্রাব্যতা নিয়ে আলোচনা করেছি। দ্রাব্যতা হচ্ছে পানিতে কোনো একটা দ্রব্য কতটা দ্রবণীয় সেটা। তো এখন আমরা দেখব দ্রাব্যতার নির্ভরশীলতা, অর্থাৎ এই পানিতে দ্রবণীয় হওয়াটা বা দ্রাব্যতাটা কিসের উপর নির্ভর করে, সেই নির্ভরশীলতার ফ্যাক্টরগুলো আমরা দেখব। ঠিক আছে, আচ্ছা। তো বিশেষ করে আমাদের বইয়ে 3টা ফ্যাক্টর আলোচনা করেছে, আমরা 3টা ফ্যাক্টর নিয়ে কথা বলবো। একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, অর্থাৎ আমার দ্রব্যটা কেমন সেটার উপর কিন্তু আমার দ্রাব্যতা নির্ভর করবে। এক একটা দ্রবের ক্ষেত্রে দ্রাব্যতা এক এক রকম হবে, তাহলে দ্রবের প্রকৃতির উপর নির্ভর করবে। নাম্বার 2 নাম্বার দ্রাবকের প্রকৃতি। যেই দ্রাবকে আমি দিচ্ছি সেটা কি পানি, না মধু, না তেল, না অ্যালকোহল, না জৈব যৌগ, না অজৈব যৌগ, সেটার উপর নির্ভর করবে। তো একটু জেনে রাখা ভালো, যদি আয়নিক যৌগ আমরা দ্রবীভূত করি, আয়নিক যৌগ দেখা যায় পানিতে কিংবা পোলার দ্রাবকে অনেক বেশি দ্রবণীয়। পোলার দ্রাবক কারা? পোলার দ্রাবক হচ্ছে যে সকল দ্রাবকে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভাজিত হতে পারে, যেমন পানির ক্ষেত্রে H+OH-, তাহলে পানিটাকে আমরা বলতে পারি একটা পোলার দ্রাবক, যারা এই ধরনের আয়নে অথবা আংশিকভাবে হলেও বিভাজিত হতে পারে। এভাবে তাদেরকে আমরা বলি কি, এই যে দেখো এদিকে প্লাস এদিকে মাইনাস, একটা তাদের মধ্যে একটা কি আছে, পোলারিটি তৈরি হয়েছে। এই একটা পোলারিটি, এই একটা পোলারিটি তৈরি হওয়ার কারণে এই দ্রাবকটাকে বলা হচ্ছে পোলার, আর দ্রাবক হওয়ার কারণে দ্রাবক। সো পোলার দ্রাবক মানে যেখানে পোলারিটি তৈরি হয়, চার্জের পোল তৈরি হয়, পজিটিভ নেগেটিভ চার্জ তৈরি হয়, পোলার দ্রাবক। অনেক দ্রাবক আছে যাদের মধ্যে এটা তৈরি হয় না, বিশেষ করে অধিকাংশ জৈব যৌগ যাদের মধ্যে পোলারিটি তৈরি হয় না, তাহলে হচ্ছে অপোলার দ্রাবক। তো পোলার দ্রাবক হলে আয়নিক যৌগ, এই যে এই চার্জগুলো আয়নিক যৌগকে আকৃষ্ট করে, তাই পোলার দ্রাবকে আয়নিক যৌগ বেশি দ্রবীভূত। আর অপোলার দ্রাবকে, অর্থাৎ যাদের কোনো প্লাস মাইনাস নেই, ওইখানে যাদের সমযোজী যৌগ যারা আছে তারা বেশি দ্রবীভূত, অর্থাৎ যাদের প্লাস মাইনাস নেই তারা প্লাস মাইনাস নাই তাদেরকে পছন্দ করে, অর্থাৎ যে যেমন সে তেমন পছন্দ করে। যারা পোলার তারা পোলারকে পছন্দ করে, যারা অপোলার তারা অপোলারকে পছন্দ করে। তাহলে কি বললাম, পোলার দ্রাবকে কারা বেশি দ্রবণীয়? আয়নিক যৌগ। আর অপোলার দ্রাবকে কারা বেশি দ্রবণীয়? সমযোজী যৌগ। সো দ্রাবকের প্রকৃতির উপর কিন্তু দ্রাব্যতাটা নির্ভর করছে, সেটা আমরা একটু লিখে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা যদি বলি পোলার দ্রাবকের কথা, অর্থাৎ যে সকল দ্রাবকে প্লাস মাইনাস আংশিক পোল তৈরি হবে, পোলার দ্রাবকে কারা বেশি দ্রবণীয়? আয়নিক যৌগ বেশি দ্রবণীয়। আর অপোলার দ্রাবকে যাদের কোনো পোলারিটি নাই, সমযোজী যৌগে প্লাস মাইনাস তৈরি হয় না, পোল তৈরি হয় না, তাহলে সমযোজী যৌগ দ্রবণীয়। তো এই যে যেমন সে তেমন পছন্দ করে, অর্থাৎ আমার দ্রবটা আয়নিক হলে সে পোলার পছন্দ করবে, দ্রবটা সমযোজী হলে সে অপোলার পছন্দ করবে। আয়নিক লাভস পোলার, আর কোভ্যালেন্ট লাভস আমাদের সমযোজী, কোভ্যালেন্ট লাভস অপোলার। তো এটাকে যে যেমন সে তেমন পছন্দ করে, এই কথাটা আমরা লিখে দিতে পারি, যে যেমন সে তেমন পছন্দ করে, অর্থাৎ দ্রাবকের উপর নির্ভর করে। তো যে যেমন সে তেমন পছন্দ করে, এটাকে একটা বিখ্যাত কেমিস্ট্রির প্রবাদ আছে, লাইক ডিজলভস লাইক মানে হচ্ছে সেম জিনিস, ডিজলভস দ্রবীভূত হয়, লাইক সেম জিনিসের মধ্যে দ্রবীভূত হয়। লাইক মানে সেম, আমরা অনেক সময় বলি না যে সিমিলারলি, লাইকওয়াইজ মানে সেম জিনিসে দ্রবীভূত হয়, লাইক ডিজলভস লাইক। এটা একটা বিখ্যাত প্রবাদ, এটা দ্বারা এটাই বোঝায় পোলার দ্রাবকে আয়নিক যৌগ দ্রবীভূত, অপোলার দ্রাবকে সমযোজী যৌগ দ্রবীভূত। তাহলে দ্রাবকের প্রকৃতিটা কেমন সেটার উপর দ্রাব্যতাটা নির্ভর করবে। আর থার্ড হচ্ছে তাপমাত্রা। তো তাপমাত্রা যখন বাড়াবো তখন কি হবে? তাপমাত্রা বাড়ালে আমাদের এই দ্রবের এবং দ্রাবকের অণুগুলা গতিশীল হবে,
কারণ তাপমাত্রা তাকে একটা তাপ শক্তি দিবে, তাপমাত্রা তাপ শক্তি দিবে, ওই তাপ শক্তি তাকে একটা গতিশক্তি দিবে, ফলে অণুসমূহ গতিশীল হবে। তো কেউ যখন গতিশীল হয় তখন সে তার দ্রবণীয়তা বেড়ে যায় আর কি। কেউ যদি তোমার চিন্তা করো তুমি দ্রাবকের মধ্যে দ্রবগুলা গতিশীল হয়েছে, ছুটোছুটি করছে, ঠিক আছে। সো দ্রাবকের মধ্যে দ্রবগুলা ছুটোছুটি করার কারণে তখন একজন একজনের সাথে ভালো করে ম্যাশ আপ হবে, মিলেমিশে থাকবে, ম্যাশ আপ করবে। এক জায়গায় গোটায় বসে থাকলে তো আর ম্যাশ আপ হয়? আমরা যখন কোনো একটা জায়গায় বেড়াতে যাই, আমরা এক জায়গায় বসে থাকলে তো কখন আমাদের মেলামেশা হবে না, আমাদেরকে সবার সাথে কথাবার্তা বলতে হবে, একটু ঘুরে ফিরে দেখতে হবে, তখন একটু কি হয়, ম্যাশ আপ হয়। তো আমাদের তাপমাত্রা যখন বাড়াবো অণুর গতি বেড়ে যাবে, এতে করে দ্রবণীয়তা বেড়ে যাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে? তাপমাত্রা বৃদ্ধি করলে কি বেড়ে যাবে? অণুর গতি বেড়ে যাবে। আর অণুর গতি বেড়ে গেলে দ্রাব্যতা বাড়বে, দ্রবণীয়তা বেড়ে যাবে। ওকে, তাহলে দ্রাব্যতা বাড়বে কখন বলো তো? যদি তাপমাত্রা বৃদ্ধি করি। তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে, তাপমাত্রা হ্রাস করলে দ্রাব্যতা কমে। তবে এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে তাপ উৎপাদী নাকি তাপহারী, সেই ব্যাপারটা একটু দেখতে হবে। সবসময় এই কথাটা সত্য হবে তা কিন্তু না, যে তাপমাত্রা বৃদ্ধি করলেই যে অণুর গতি বৃদ্ধি পাবে, দ্রাব্যতা বৃদ্ধি পাবে, এটা সবসময় সত্য না। এটা হচ্ছে ইন জেনারেল। একটু করে আমি একটা কথা লিখে রাখছি, তোমরা লিখে রাখো। নর্মালি এটা হয়, নর্মালি এটা হওয়ার কথা, হয় না, হওয়ার কথা, তাই না? নর্মালি এটা হওয়ার কথা। তাপমাত্রা বৃদ্ধি করলে অনুগতি বৃদ্ধি পাবে, অনুগতি বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। তবে সবসময় এটা হয় না। এখানে একটা তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার ব্যাপার আছে। আমরা এখন তোমাদেরকে তাপ উৎপাদী এবং তাপহারী বিক্রিয়ার এই ব্যাপারটা দেখাবো, তাহলে তুমি বুঝতে পারবে তাপমাত্রার যে ইফেক্টটা সেটা কি। তবে নর্মালি তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার কথা, তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার কথা, তবে সব ক্ষেত্রে বৃদ্ধি পায় না। ওকে, এবার আসো তাহলে তাপমাত্রার প্রভাবটা নিয়ে আমরা এবার একটু বিস্তারিত দেখব, যে সব ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে যে দ্রাব্যতা বৃদ্ধি পাবে কি হ্রাস পাবে সে ব্যাপারটা। তাহলে দ্রাব্যতা কিসের উপর নির্ভর করছে? নাম্বার 1 দ্রবের প্রকৃতি, নাম্বার 2 দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতির উপর কীভাবে নির্ভর করছে? পোলার দ্রাবক হলে আণবিক যৌগ বেশি দ্রবণীয় হবে, অপোলার দ্রাবকে সমযোজী যৌগ বেশি দ্রবণীয় হবে, ঠিক আছে। সো দ্রাবকের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি, দ্রবের প্রকৃতি, দ্রাবকের প্রকৃতি। তারপর তাপমাত্রা, তাপমাত্রা বৃদ্ধি করলে নর্মালি দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার কথা, কিন্তু তাপ উৎপাদী তাপহারী এই ব্যাপারটা একটু আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে। সো এই হচ্ছে দ্রাবকের প্রকৃতি। সো চলো আমরা একটু সেটা দেখে আসি। ওকে, তাহলে খেয়াল করে এবার প্রথমত আমরা লিখব তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে, তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়াটা কিভাবে হবে? আমরা যখন দ্রবকে দ্রাবকে ডুবাবো তখন আসলে তাপহারী বিক্রিয়া হবে। অর্থাৎ তাপহারী বিক্রিয়া বলতে তাপের শোষণ ঘটবে। তার মানে আমরা যখন দ্রাবকে ডুবাবো তখন যে বিক্রিয়াটা হবে, এর ফলে এখানে কি হবে? তাপ শোষণ হবে। তাপ শোষণ করেই দেন হচ্ছে উৎপাদ তৈরি করবে। এই তাহলে দ্রাবক বিক্রিয়া করবে, রিঅ্যাকশন করবে, বিক্রিয়া করবে, তাপ শোষণ করে এবং উৎপাদ তৈরি করবে, ঠিক আছে। তো এই অবস্থায় যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি, এখন তাপ শোষণ, দরকার, তাপ শোষণ মানে তাপ দরকার, আমরা তাপ বৃদ্ধি করলাম, তাপমাত্রা বৃদ্ধি করলাম, অর্থাৎ তাপ দিলাম, তাপ দরকার, তাপ দিলাম, তাহলে বেশি বেশি উৎপাদ তৈরি হবে। উৎপাদ তৈরি হওয়া মানে দ্রবণীয় হওয়া। এখানে উৎপাদ বলতে দ্রাবকে দ্রবণীয় হওয়া, দ্রবীভূত হওয়া, দ্রাবকে দ্রবীভূত হওয়া, সেটাই হচ্ছে এখানে উৎপাদ। তার মানে তার তাপের দরকার, তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে বেশি দ্রবীভূত হবে। তাহলে এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হচ্ছে? দ্রাব্যতা বাড়ছে। তাহলে আমরা এইভাবে প্রতীকীভাবে দেখাবো, তাপমাত্রা যদি বৃদ্ধি করি দ্রাব্যতা বৃদ্ধি পাচ্ছে, উপরের দিকে তীর চিহ্ন মানে বৃদ্ধি পাওয়া। তাহলে আমরা প্রতীকীভাবে দেখাবো, এভাবে তীর চিহ্ন দিয়ে তাপমাত্রা বৃদ্ধি পেলে দ্রাব্যতা বৃদ্ধি পায়। এবং অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে? তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পায়।
সেটার ব্যাখ্যাটাও দিলাম, মুখস্থ করার কিছু না, যে তাপহারী বিক্রিয়ায় তাপ শোষণ করে, তাপহারী বিক্রিয়ায় তাপ শোষণ করে, তাপের দরকার হয়, তাপ দিলে দেন সে বিক্রিয়াটা করবে। তো আমি যখন এই মুহূর্তে তাপমাত্রা বৃদ্ধি করব, তাপমাত্রা বৃদ্ধি করার উপায় হচ্ছে তাপ দেওয়া, অর্থাৎ আমি যখন তাপ দিব তখন বেশি উৎপাদ তৈরি হবে, বেশি দ্রবীভূত হবে। ঠিক আছে, ওকে। এবার আসো তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে কি হবে। ঠিক আছে, তাহলে এর আগে আমরা যেটা চিন্তা করেছিলাম যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বৃদ্ধি পাওয়ার কথা, সেটা কিন্তু এখানে অলরেডি পূরণ করেছে। আচ্ছা, তাহলে তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা নর্মালি হওয়ার কথা সেটাই হয়েছে, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, আচ্ছা এবার আসো তাপ উৎপাদী বিক্রিয়া, তার ক্ষেত্রে কি হবে। তাপ উৎপাদী বিক্রিয়া, দুঃখিত, তাপ উৎপাদী বিক্রিয়া। আচ্ছা, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, দ্রব যখন দ্রাবকের সাথে বিক্রিয়া করে তখন তাপ নির্গত হয়, অর্থাৎ পরিবেশে তাপ নির্গত হয় প্লাস উৎপাদ তৈরি হয়। আর এখানে উৎপাদটা কি, দ্রবীভূত হওয়া, দ্রবীভূত হওয়াটাই এখানে উৎপাদ। ওকে, আচ্ছা তো এখন তার তাপ দরকার আছে নাকি সে উল্টা তাপ ছেড়ে দিচ্ছে, তার তাপের দরকার নাই। উল্টা তাপ ছেড়ে দিচ্ছে। তা আমি যদি এই মুহূর্তে এমনি তার তাপের দরকার না, আরো তাপ ছেড়ে দিচ্ছে, তো এই মুহূর্তে যদি তাপমাত্রা বৃদ্ধি করি তো তাপ তো দরকার নাই, তাপ ছেড়ে দিচ্ছে। যখন আমি তাপমাত্রা বাড়িয়ে দিব তখন কি হবে, উল্টা আরো যেটা দ্রবীভূত হচ্ছে সেটা ভেঙে যাবে। কেন, কারণ এই বিক্রিয়াটা যদি হয় দ্রব প্লাস দ্রাবক, তাপ নির্গত করতেছে প্লাস উৎপাদ, তাপ উৎপাদী, তাহলে এটার যে অপোজিট বিক্রিয়াটা হবে দ্রবীভূত যেটা হয়েছে সেটা তাপ শোষণ করে এটা হবে অপোজিট বিক্রিয়াটা। আমরা যদি অপোজিট দিকে দেখি, অর্থাৎ আমরা তো জানি কোন একটা বিক্রিয়া উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে সম্মুখমুখী, পশ্চাৎমুখী। সো পশ্চাৎমুখী বিক্রিয়াটাতে দেখো উৎপাদ তাপ শোষণ করে দ্রব দ্রাবকে পরিণত হবে। তো তাহলে উৎপাদ মানে কি, ওই যে দ্রব দ্রাবকে দ্রবীভূত হয়ে যেটা করলো সেটা, যেটা দ্রবীভূত হলো সেটা, সো দ্রবীভূত যেটা হয়েছে সেটা আবার দ্রব এবং দ্রাবকে ভাগ হয়ে যাবে, তাপ শোষণ করে দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে তাহলে আমাদের তাপটা ওর দরকার নাই, বরঞ্চ তাপটা ওর দরকার, যে দ্রবীভূত হওয়া জিনিস ভেঙে যাওয়া। তার মানে যেটা দ্রবীভূত ছিল সেটাও কি হয়ে যাবে, উল্টা সেটাও কমে যাবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে যেটা দ্রবীভূত হয়েছিল সেটাও ভেঙে যাবে, কারণ বিপরীতমুখী প্রক্রিয়াতে তাপের দরকার, এই মুখী প্রক্রিয়াতে তাপের দরকার নাই। তার মানে আমি যখন তাপ দিব বিপরীতমুখী বিক্রিয়াটা আগে ঘটবে। এখানে উভয়মুখী বিক্রিয়ার ক্ষেত্রে এটাও ঘটতে পারে ওইটাও ঘটতে পারে, কোনটা বেশি ঘটবে, যেটা তুমি বেশি চাও। আমি এখন তাপ দিলাম, তাহলে তাপ দরকার ওর না, ওর তাপের দরকার, তাহলে ওইটা বেশি ঘটবে। তুমি যেটা দিবা ওইটা বেশি ঘটবে। তার মানে তাপমাত্রা বৃদ্ধি করলে তাপমাত্রা যখন আমি বৃদ্ধি করব তাহলে হচ্ছে যেখানে তাপের দরকার সেটা ঘটবে। তার মানে হচ্ছে যেটা দ্রবীভূত ছিল তাও ভেঙে দ্রাবক তৈরি করবে। এতে উল্টা দ্রাব্যতা কমবে, দ্রাব্যতা বাড়বে না, উল্টা দ্রাব্যতা কমবে। তার মানে তাপের দরকার নাই, উল্টা তাপ ছেড়ে দিচ্ছে। তো আমি যদি তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে কি হবে, তাপের তো দরকার নাই, উল্টা বিক্রিয়াটা ঘটবে। তাহলে যেটা দ্রবীভূত ছিল তাও ভেঙে দ্রাবক হয়ে যাবে। যেটা দ্রবীভূত ছিল, এই যে দেখো দ্রবীভূত যেটা ছিল সেটা দ্রব এবং দ্রাবক হবে, কারণ এই বিক্রিয়ায় তাপের দরকার, এই বিক্রিয়াতে তাপের দরকার নাই। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে যেটা দ্রবীভূত ছিল সেটাই ভেঙে যাবে। তো সেটাই যদি ভেঙে যায়, যেটা দ্রবীভূত ছিল সেটাই কমে গেছে, তাহলে দ্রাব্যতাটা কমবে। তাহলে আমাদের তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমছে একটা মাত্র কেস, সেটা কি, তাপ উৎপাদী বিক্রিয়া। যে সকল বিক্রিয়া তাপ উৎপাদী তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কমে, যে সকল বিক্রিয়া তাপহারী তাদের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা বাড়ে। তাহলে পরীক্ষায় যদি আসে যে তাপমাত্রা বৃদ্ধি করলে দ্রাব্যতা কি হয়, চোখ বন্ধ করে বলে দেওয়া যাবে না, আমাদেরকে দেখতে হবে তাপহারী নাকি তাপ উৎপাদী। তাপ উৎপাদী হলে দ্রাব্যতা কমবে, তাপহারী হলে দ্রাব্যতা বাড়বে, এটা একটু মাথায় রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে, এখন এগুলোর কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা তাপহারী বিক্রিয়াটার এক্সাম্পল বই আছে, একটু করে কাইন্ডলি তোমাদেরকে বই থেকে সেটা দেখে নিতে হবে। এখন আমরা একটা নতুন টপিকে যাব, সেটা হচ্ছে দ্রাব্যতার মেকানিজম, অর্থাৎ কিভাবে
কিভাবে আসলে দ্রাবকে দ্রবীভূত হয়, দ্রবগুলা কিভাবে দ্রবিত হয়, এর দ্রবণীয়তার মেকানিজম যদি আমরা বুঝি তাহলে আমরা দ্রাব্যতা ভালো করে ফিল করতে পারবো। কিভাবে দ্রবীভূত হচ্ছে সেই মেকানিজমটা আমাকে জানতে হবে। কিভাবে দ্রবীভূত হচ্ছে, যে আমি বললাম পানিতে চিনি দ্রবীভূত হচ্ছে কিভাবে, সেই মেকানিজম যখন আমি জানবো দ্রাব্যতা আরও ভালো ফিল করতে পারবো।